তাহলে সিকে1 যদি মনে রাখেন, দেখেন আপনি যদি স্ল্যাব খেয়াল রাখেন তাহলে 5, 5-এর পরে 10, 10-এর পরে 20, মানে এক স্টেপ থেকে আরেক স্টেপে গেছে জাস্ট দ্বিগুণ। 5-এর দ্বিগুণ 10, 10-এর দ্বিগুণ 20। আর রেট যদি দেখেন প্রতি স্টেপে 5% করে বাড়ছে। ঠিক আছে, তাহলে আপনি যদি লেখেন জিটি, আপনার খাতায় এখন আপনি ডায়েরিতে লিখলেন জিটি রেট, জিটি রেট, এইভাবে যাই থাকবে রেট স্ল্যাব। তার মানে দ্বিগুণ হইতে থাকবে, 5-এর পরে 10, 10-এর পরে 20। এবং স্ল্যাব কয়টা? স্ল্যাব হলো 4টা। আপনি আপনার মতো খাতায় টুকেন যে 4টা স্ল্যাব, যে স্ল্যাব লিখলাম 4, 4 স্ল্যাব। মানে যারা ফাঁকি দিবেন তারা এইভাবে চেষ্টা করবেন, আর যারা মনোযোগ দিবেন, ঠিক আছে, তারা তাহলে এই যে আপনারা যে কজন আছেন তাদের মধ্যে যদি টিম বিল্ড করতে পারেন বা এই গ্রুপে আপনারা যখন যা মনে আসে লিখবেন, দেখবেন যে দুই একজন খুব মনোযোগী আছে, কনসার্ন আছে, ওনারা দেখবেন যে প্রায় সময় অ্যান্সার বা রেফারেন্স দেওয়ার চেষ্টা করবে। তাহলে আজকে যেটুক হয়েছে একটু মোটামুটি বুঝছেন কিনা? আর গিফট টেক্সট থেকে অঙ্ক ইউজুয়ালি থাকে না। আপনারা যদি আগ্রহী হন তাহলে আমরা একটা প্রবলেম দেখবো, আর যদি আগ্রহী না হন তাহলে শুধু শুধু কষ্ট করার দরকার নেই। মানে আইটিপি পরীক্ষার জন্য এত জটিলতা যাওয়ার দরকার নেই। স্যার জটিল কমই করি স্যার। হ্যাঁ, আগে আমরা বেসিক বেসিক গুলো শেষ করি। জি স্যার, আমরা মোটামুটি বুঝেছি স্যার। আপনি যদি মানে কোনো করতে চান করলে আমরা একটু দেখলাম, তাহলে আরো বেশি আইডিয়া হইলো স্যার। স্যার, কোনটা? দান কোড থেকে কি কোনো ম্যাথ আসে? না, এই পর্যন্ত পরীক্ষা দান করতে থেকে ম্যাথ আসে নাই। জি তারপরে ওই যে, মানে আমি বললাম যে আমরা যদি মেইন কাভারেজটাকে নিয়ে নিতে পারি, তারপরে আমরা এইসব অতিরিক্ত অংশে যাবো আর কি। ঠিক আছে, তাহলে দেখুন এই যে এব্রিভিয়েশন, এব্রিভিয়েশন লাইফ টাইমে একবারই আসছে, ছিল 3 মার্ক। এই 3 মার্কের জন্য এব্রিভিয়েশন কি কি ছিল দেখেন, যে এই কয়েকটা এব্রিভিয়েশন ছিল। তাহলে অলরেডি কিন্তু এগুলো আমরা পড়ছি, যেমন এডিআর আগের ক্লাসে বলছিলাম, অল্টারনেটিভ ডিসপুট রেজলিউশন। এআইটি মানে হলো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, আইটিপি মানে হলো ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, এনবিআর হলো প্র্যাকটিশনার। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। টিনের ব্যাখ্যা তো জানেন সবাই, টিআইএন। টিন ট্যাক্স আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশন নাম্বার। নাম্বার। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। ভ্যাট মানে হলো ভ্যালুরেড ট্যাক্স, আর এটা বললাম বিসিএস। তাহলে বাংলাদেশ মানে সিভিল সার্ভিস ট্যাক্স অথরিটি। ঠিক আছে, বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্স অথরিটি। এখন আমরা এব্রিভিয়েশন আর একটু ডিটেলসে গেলে, এই যে 50+ এব্রিভিয়েশন আছে। তাহলে আমি আপনাদের পুরো ক্লাস যখন শেষ হবে তখন বুক ফরম্যাটে রেখে দিব, আর এখন আমি এই যে খন্ড খন্ড যেগুলো দেখাচ্ছি এইগুলোর জাস্ট স্ক্রিনশট আপনাদের একটা পেজ এনে দিয়ে দিব। আপনারা ওই পেজটা প্রিন্ট আউট করে ওটাই গোছও করবেন, মানে স্যার তাহলে আপনার এই আজকে যে। যে স্যার হ্যাঁ, আজকে যে বলুন। এখন পর্যন্ত যতটুকু লেকচার হয়েছে এগুলো কি স্যার, যতটুকু খন্ড খন্ড দেখাইছেন এগুলো একসাথে স্ক্রিনশট দিয়ে দিবেন নাকি স্যার? হ্যাঁ, একসাথে দিয়ে দিব জি। তাহলে ওকে এব্রিভিয়েশন স্যার। এখানে বলা আছে এব্রিভিয়েশন 50+, মানে 50টার বেশি এব্রিভিয়েশন এই জায়গায় আছে। তাহলে 50টার বেশি এব্রিভিয়েশন মানে হয়তো 100 শব্দ আছে, তাহলে আপনার এই 100 কিন্তু আপনার পড়ার দরকার নাই, আমি এখানে হাইলাইট করবো, এইগুলি খালি দেখবেন। ঠিক আছে, যেমন এটা এটা পুরোটাই দেখতে পাবেন আপনি। এখন পাশাপাশি বলেন, আপনারা বলেন। এসসিটি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস। হুম। স্যার এডিসিটি, এডিশনাল কমিশনার অফ ট্যাক্সেস। হুম। এজেসিটি, অ্যাপিলেট জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস। স্যার পিসিটি। অ্যাপিলেটের সিসিটি। উচ্চারণটা কেমন হবে স্যার? হ্যাঁ, এই যে সিটির উচ্চারণটা কি হবে? আপিলেট। অ্যাপিলেট জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস। অ্যাপিলেট। উচ্চারণটা ওই ফিল্ডে এজেসিটি আপিলেট বলে, হবে। ঠিক আছে। হ্যাঁ, আপিলেট আর কি, ঠিক আছে। তো অনেকে জেসিটি আপিল বলে, আবার অনেকে ডিসিটি, সরি এডিশনাল কমিশনার অফ ট্যাক্সেস আপিল বলে। ঠিক আছে,
তাহলে আপনারা এব্রিভিয়েশন যখন লিখবেন, এই এ আগে থাকলে লিখবেন আপিলেট, এ যদি না থাকে শুধু জয়েন্ট কমিশনার, আর ডিসিটি হলো ডেপুটি কমিশনার, আর যদি বলে এডিসিটি এডিশনাল কমিশনার অফ ট্যাক্সেস। এই ব্র্যাকেটটা আপিল ইন্সপেকশন, মানে উনি আপিলেরও হতে পারেন, ইন্সপেকশনও এই পজিশন থাকতে পারে, মানে এগুলো হলো ডিপার্টমেন্ট। ঠিক আছে, তারপর আসেন সিটি কমিশনার অফ ট্যাক্সেস। তাহলে কমিশনার অফ ট্যাক্সেস দেখবেন যে ফার্স্ট আপিলে গেলেও আছে কমিশনার, এলকিউ তে গেলেও কমিশনার আছে, তাহলে এটা বলা আছে লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট। তাহলে এইভাবে এখানে এটা পুরোটা পড়বেন, এখানে যা আছে এগুলি সব পড়ার দরকার নাই, এখানে অনেকগুলি বিষয় বলা আছে। ঠিক আছে, এখান থেকে সিলেক্টিভলি কিছু পড়বেন। তাহলে স্যার সিলেক্টিভলি আপনি যেটা একটু পড়বেন এটা আপনি, হাইলাইট আমি করে আমি বলে দিয়েন দিচ্ছি। যেমন এডিআর, এডিআর পরীক্ষা আসে প্রায় সময়। তারপরে স্যার। এডিসিপি তো আগে আপনারা পড়লেন, এআইটি জি অ্যাডভান্স স্যার। ইনকাম ট্যাক্স। জি স্যার। তারপরে আসেন এজিপি, এজেপি আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সন। মানে প্রথম যেগুলি আছে এখান থেকে 4-5 মাস কাবার কাবার 4 থেকে 5 মাস থাকে আর কি। ঠিক আছে, স্যার এব্রিভিয়েশন কি এর বাইরে আর আসার সম্ভাবনা আছে স্যার, আপনি যেগুলো দিচ্ছেন? এর বাইরে সম্ভাবনা কম। ওকে স্যার। মানে কিছু জিনিস থাকবে যে আপনি মানে মনে রাখতে না চাইলেও আপনার মনে থাকবে। ঠিক আছে, এরকম কিছু বিষয় আছে। ঠিক আছে, তাহলে এব্রিভিয়েশনের পার্ট শেষ। এখন আসেন যে ইনকাম ট্যাক্স, আয় বা আয়কর ল, ট্যাক্স ল। ট্যাক্স ল সম্পর্কে জানতে গেলে আপনি কি কি বিষয় জানতে হবে? এগুলি মাঝে মাঝে কোশ্চেনে আসে যে আয়কর আইনের পরিসর কি। তাহলে আইনের পরিসর, আমরা যদি একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের শুরু থেকে সরকারি কার্যক্রম দেখি, তাহলে প্রথমে কি হয়, বাজেট ঘোষণা হয়। বাজেটটা বলা হয় ফাইন্যান্স বিল। এই ফাইন্যান্স বিলের পরে, ফাইন্যান্স বিলটা মানে হলো যে ইন জেনারেল পিপলের কাছে এটা প্রেজেন্ট করলো, প্রেজেন্ট করার পরে তাদের কোনো মতামত আছে কিনা এটা সরকারের কাছে প্লেস করা হয়। এরপর আসে ফাইন্যান্স অ্যাক্ট। ফাইন্যান্স অ্যাক্টে যে আলোচনাগুলি আসে এগুলো অনেক সময় আমরা বুঝি না, তাহলে আমাদের বোঝানোর জন্য আসে পরিপত্র। এই পরিপত্রতে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া থাকে, উদাহরণ দেওয়া থাকে। এরপরে বছর শেষে আমরা যেন যথাসময়ে রিটার্ন জমা দিতে পারি, আমরা যেন ভালোভাবে বুঝতে পারি, এটা বোঝার জন্য ইনকাম ট্যাক্স বা এনবিআর প্রায় সময় নির্দেশিকা বের করে ব্যক্তি শ্রেণীর, মানে স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর আয়কর জমাদানের নির্দেশিকা। ওই জায়গায় দেখবেন যে মানে এই যে আমরা যারা এখন সমবেত হয়েছি, তারা রিটার্ন সম্পর্কে কি বুঝি, কিভাবে ক্যালকুলেশন করব, কখন জমা দিব, কখন জরিমানা আসবে, এই বিষয়গুলো নিয়ে ওই জায়গায় খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। স্যার তাহলে আজকের পরিপত্রের ক্লাসের পর, বিষয়টা আরেকবার বলবেন স্যার? পরিপত্র কি বললেন স্যার? পরিপত্র হলো এই যে বিভিন্ন চেঞ্জ আসে আইনে, প্রতি বছরই কিছু কিছু পরিবর্তন আসে, এই পরিবর্তনগুলির ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া থাকে। ঠিক আছে, কেন পরিবর্তন আনা হয়েছে, কি পরিবর্তন আনা হয়েছে, এই পরিবর্তনের ফলে আয়কর আইনে কি ইফেক্ট আসবে, এইগুলি আপনি বোঝানোর জন্য উদাহরণ, বিভিন্ন ধরনের উদাহরণ দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে নির্দেশিকা বুঝলেন। এই যে নির্দেশিকাটা আসলো, নির্দেশিকাটা দেখবেন ইউজুয়ালি এই যে বাজেট ঘোষণার 3 মাসের মধ্যে চলে আসে। তাহলে এই যে জুলাই আগস্ট সেপ্টেম্বর, এর পরের সারা বছর যে পার হয় এর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র চেঞ্জ আসে, নতুন নতুন ঘোষণা আসে, সার্কুলার আসে, এগুলোর বলা হয় এসআরও, স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার। তাহলে এই অর্ডারও আপনি যখন জারি হলো ওই সময় থেকে পরবর্তী সময় পর্যন্ত এটা অ্যাপ্লিকেবল।
তাহলে এই যে অর্ডার আসলো, এরপরে আবার অনেক সময় আসে জেনারেল অর্ডার। এইগুলির বাইরেও আবার কেস রেফারেন্স, মামলা মোকদ্দমার যে রায় হয় সেটাও প্র্যাকটিক্যালি অনেক সময় কাজে দেয়। এইগুলো হইলো বাজেট ঘোষণা। আর এর আগে আসতেছে কি আমাদের মূল আইন। মূল আইন হলো ইনকাম ট্যাক্স অ্যাক্ট। ইনকাম ট্যাক্স অ্যাক্ট দেখেন, এটা ইন্ট্রোডিউস হয়েছে 22 জুন 2023-এ। এখানে অংশ মানে আলোচনা আছে 25টা পার্ট, আর চ্যাপ্টার আছে 52টা। ঠিক আছে, সেকশন আছে 345, শিডিউল 8টা, আর ইনকাম ট্যাক্স রুল আছে 75। ঠিক আছে, এরপরে বাকি যে বিষয়গুলো, তো আপনি যদি বলেন যে আয়কর আইনের পরিসর বা পরিব্যাপ্তি, তখন এই নামগুলি লেখলেই আনো। যেমন ইনকাম ট্যাক্স অ্যাক্ট, তারপরে হচ্ছে ইনকাম ট্যাক্স রুল, তারপরে হলো ফাইন্যান্স বিল, ফাইন্যান্স অ্যাক্ট, তারপরে পরিপত্র, জেনারেল অর্ডার, স্টেটরি অর্ডার, স্পেশাল অর্ডার, জুডিশিয়াল ডিসিশন, এই নামগুলি লেখলে আনো। ঠিক আছে, এগুলি বলতে কি বোঝায়, এগুলির ব্যাখ্যা কি, এগুলি বুঝালে চায় না। ঠিক আছে, এগুলি পরীক্ষা থাকি। তারপরে আপনি স্যার আয়কর নির্দেশিকা ট্যাক্স, একটা থাকে ওইটা কি স্যার? হ্যাঁ বলছি, এটা মানে এখানে উল্লেখ নাই না। আয়কর নির্দেশিকাটা আসলে ওটা আইন না, ওটা হলো আপনার একটা গাইডলাইন। ঠিক আছে, স্যার আয়কর নির্দেশিকা একটা থাকে স্যার, ওইটা কি স্যার? হ্যাঁ, নির্দেশিকাটা হলো যে আপনি আয়কর রিটার্ন ফিল আপ করতে গেলে ওটার হেল্প নিবেন, ওই জায়গায় গাইডলাইন। স্যার পরিপত্রটা কি স্যার? পরিপত্রটা তো বললাম একটু আগে, খেয়াল করেন এমন না। পরিপত্রটা হলো যে বললাম যে বিভিন্ন পরিবর্তন যে আসে আইনে, এই পরিবর্তনগুলি ব্যাখ্যা বিশ্লেষণ উদাহরণ সহ বোঝানো থাকে। ঠিক আছে, আজকে আপনাদের গ্রুপে আমি এই যে নির্দেশিকা আর পরিপত্র দুইটাই দিব। জি স্যার, থ্যাংক আপনাদের ইউ। প্রথম কাজ হবে নির্দেশিকাটা রিভিউ করা। আপনি বুঝেন আর না বুঝেন, নির্দেশিকা এক পাতা থেকে আরেক পাতা পড়বেন। পড়ার সময় পড়া যে অংশটা আপনার কাছে মনে হবে যে এটা গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি ডায়েরিতে লিখবেন, আর ওই পেজটা প্রিন্ট দিবেন। 144 পাতা আপনার পুরোটা প্রিন্ট দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আর এই যে বলছিলাম আইন, ডিরেক্ট ট্যাক্স, স্যার ইনডিরেক্ট ট্যাক্স, এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে স্যার? যেটা বললাম যে আয়কর আইনের ব্যক্তি বা পরিষদ অথবা আয়কর আইন সম্পর্কে ধারণা লাভের জন্য আপনার কি কি বিষয় জানতে হবে। তাহলে এটা দেখেন, আপনাদের যে সার্কুলারটা হয়েছে ওই জায়গায় কিন্তু বলা আছে আয়কর আইন, তারপরে গিফট ট্যাক্স অ্যাক্ট, তারপরে এডিআর মানে অল্টারনেটিভ ডিসপোজ রেগুলেশনস, তারপরে দেখবেন টিডিএস উচ্চ করের রেগুলেশন। আমি দেখাচ্ছি আপনাদের আবার। এই যে আয়কর আইন 2023, ফাইন্যান্স অ্যাক্ট 2025, তারপরে ইনকাম ট্যাক্স রুলস 1984, উচ্চ কর বিধিমালা। তাহলে আপনি এইগুলো যদি বলেন, এই যে এই কটা, এই যে 6 পর্যন্ত বললেও কিন্তু আপনি 3 মার্কস থাকলে 2 মার্কস পাবেন। বুঝছেন কিনা? তাহলে এই কারণে বললাম যে এই যে সার্কুলারটা কিন্তু হেলাফেলা করার বিষয় না, সার্কুলারের মধ্যে দেখবেন 2-3 মার্কস আছে। তারপরে আসছেন এই যে ডিরেক্ট। স্যার আরেকবার একটু বলবেন প্লিজ স্যার। হ্যাঁ, স্যার বলছি আরেকবার একটু বলবেন যে সার্কুলারের সার্কুলারটা হেলাফেলা করবেন না কি কারণে, এই যে বলা আছে মানে যদি হঠাৎ করে কোশ্চেন আসে যে আয়কর আইনজীবী হওয়ার জন্য আয়কর আইনের কোন ধারায় আলোচনা করা আছে বা কারা আইনজীবী হতে পারবেন, আয়কর আইনের কোন ধারায় বলা আছে। এখন আপনি বললেন যে ভাই ইনকাম ট্যাক্স আইন তো অনেক বড়, তাহলে বড় হলে কিছু ইম্পর্টেন্ট বিষয় আপনার মাথায় থাকতে হবে। যেমন এটা এই পরীক্ষার প্রি রিকুইজিট হলো এটা, ভাইভাতে অ্যাটলিস্ট জিজ্ঞাসা করতে পারে যে একজন আয়কর আইনজীবী হইতে গেলে পরীক্ষা দিতে হবে, দিতে হবে না, কোথায় বলা আছে। তাহলে 327 পড়লে কিন্তু আপনি বুঝবেন কার জন্য দরকার আর কে পরীক্ষা ছাড়াই আয়কর আইনজীবী হতে পারবে। এরপরে এখানে বলা আছে
যে আয়কর আইন সম্পর্কে জানতে গেলে কি করতে হবে বা আয়কর আইনের পরিশোধটা কি। তাহলে এটা যদি আমরা আরেকটু ভিন্নভাবে দেখি, তো ওই জায়গায় যাওয়ার আগে দেখেন এখানে বলা আছে ডিরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স এর উদাহরণ। এখান থেকে খালি উদাহরণটা পড়বেন কোনটা ডিরেক্ট ট্যাক্স কোনটা ইনডাইরেক্ট ট্যাক্স। আর পরীক্ষার শুরুতেই আপনারা যেটা জানতে হবে, যেটা বললাম সিলেবাসে, এই সিলেবাসে দেখেন এই যে এই অংশটা দেখেন, এই হলো আপনার সিলেবাস। আর এখানে বলা আছে কর আইনজীবী কারা হতে পারবে। তাহলে কর আইনজীবী বলছে বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী হিসেবে নিবন্ধিত কোনো ব্যক্তি। তাহলে যারা এলএলবি করা বাংলাদেশ বার কাউন্সিল মানে ঢাকা বার বা অন্য কোনো ভারের সদস্য হয়েছেন, তাদের কিন্তু পরীক্ষা দেওয়া লাগবে না। এই আয়কর আইনজীবী পরীক্ষা দেওয়া দরকার নাই, তারা ওই সার্টিফিকেট বলেই এই আইটিপির সনদটা পাবেন। ঠিক আছে। তারপর হচ্ছে প্র্যাকটিসিং চার্টার অ্যাকাউন্টেন্ট। এখানে বলা আছে অনুশীলনকারী, মানে যিনি অনুশীলন করবেন। তাহলে যিনি অনুশীলন না করেন তিনিও কিন্তু অনেক সময় মানে কোনোভাবে ম্যানেজ করে সার্টিফিকেটটা নিতে পারেন। অনুশীলনকারী কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তারপরে বলা আছে চার্টার সেক্রেটারি। আর এখানে বলা আছে উপকর কমিশনার নহে, সরি ডিসিটির নিচের না এমন কোনো ব্যক্তি যদি ডিসিটি লেভেল স্যার বা এর আমার উপরে লেভেলে। স্যার একটা কথা বলতে চাই, আমার ওয়াইফ ওই চার্টার সেক্রেটারিতে 3 সেমিস্টার কমপ্লিট করে আর করে নাই। অনুশীলন অনুশীলনকারী হিসেবে এই গণ্য হবে স্যার? সার্টিফিকেট থাকতে হবে, তো সিএস পাস করে সার্টিফিকেট থাকতে হবে। ও আচ্ছা, মানে ওই ফুল বডির কমপ্লিট মেম্বার তিন। হইতে হবে, ওই বডির মেম্বার না হইলে হবে না। বডির নাম্বার আছে, মানে 3 সেমিস্টার কমপ্লিট করে আর ওই একটু, তাহলে ওইটা ওইখানে আলাপ করে দেখবো না যে কি অবস্থা আছে। জি স্যার, থ্যাংক ইউ। না মানে পাস করতে হবে, কোয়ালিফাই করতে হবে, সেমিস্টার তিনটা গেলে হবে না। ওটা তো গ্রেড আছে যেটা 5টা স্টেপ আছে, মানে 3টা করলে আর 2টা করতে হবে। এরপরটা হচ্ছে বোর্ড কর্তৃক কর আইনজীবী হিসেবে সনদপ্রাপ্তি। তাহলে আমরা যারা আছি আমরা এই প্রথম 5টার মধ্যে না, এই কারণে আমাদের পরীক্ষা দিয়ে পাস করতে হবে। পাস করার পরে আবার এই যে ট্যাক্সেস বারের সার্টিফিকেট নিতে হবে, তাহলে আপনি আয়কর আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, এই আইন সম্পর্কে আজকে এইটুক থাকলো। এইটুকের পর আমরা এখন একটু অ্যাকাউন্টিং এ যাই। অ্যাকাউন্টিং আপনাদের কার কার, মানে আপনারা যারা এখানে অ্যাটেন্ড করছেন তাদের মধ্যে কারো কি এমন ইচ্ছা আছে যে আপনি আইটিপি পরীক্ষা দিবেন না কিন্তু আয়কর আইন সম্পর্কে জানতে চান? স্যার আমি নাও আমি দিতে পারি স্যার, আমার তো ইংরেজিতে ব্যাকগ্রাউন্ড, আবার এমবিএ করছিলাম অনেক আগে। তো অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড ছিল অল্প, এই জন্য আমি শেখার জন্য জয়েন করছি। আমার ওয়াইফ জয়েন করছে, ওর অ্যাকাউন্টিং ছিল। জি, পরীক্ষা দিবে। এই কারণে আমরা তাহলে স্যার চেষ্টা আমার করবো একটা যারা প্রশ্ন আইটিপি। ছিল স্যার। আমার একটা প্রশ্ন ছিল, আমরা যে আইটিপি হব স্যার, আইটিপি হয়ে আমরা কি শুধু রিটার্ন সাবমিট করা পর্যন্ত আমাদের দায়িত্ব থাকবে, না হিয়ারিং এ যেও আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারবো স্যার? আইটিপি হলে আপনি আয়কর আইনের সবকিছুই করতে পারবেন, হিয়ারিং দিতে পারবেন, আপনি অন্যের ফাইল নিয়ে রিভিউ করতে পারবেন, আপনি আয়কর অথরিটির বিরুদ্ধে মামলা মোকদ্দমা করতে পারবেন। আপনি স্যার আপনি একটা যতটুকু কথা বলেছিলেন যে এফসি এরা ওখানে অ্যাটেন্ড করতে পারবে, তো তাদের কি আয়কর আইন সম্পর্কে ধারণা থাকতে হবে, না আয়কর আইনের ধারণা না থেকেও তারা স্যার রিটার্ন ইয়াতে অ্যাটেন্ড করতে পারবে? সার্টিফিকেট থাকলে আপনি সবকিছু করতে পারবেন। এখন আপনার যদি নলেজ না থাকে তাহলে আপনি ওই হিয়ারিং এ গেলে হয়তো একটু ব্যাকফুটে থাকবেন আর কি। তাহলে ব্যাকফুটে থাকা মানে যে আপনি প্রথম দিন হিয়ারিং দিলেই আপনার সবকিছু খালাস হয়ে গেল এরকম না। আপনি ওই জায়গায় আলোচনা করে আপনার বলবেন যে আরেকবার আপনি সময় চান, একটা প্রেয়ার দিয়ে আসবেন। ঠিক আছে। আর আরেকটা জি বিষয় স্যার। হলো যে আপনারা যখন নোটিশ দিবেন বা আপনি কোথাও যখন যাবেন, অনেক সময় ক্লায়েন্ট আইসা বলে যে "ভাই, আমার ইমার্জেন্সি আজকে নোটিশ আসছে, আজকেই যেতে হবে"। ঠিক আছে, সময় নষ্ট জি করে জি। ওরা শেষ দিন আসে। তাহলে সেই ক্ষেত্রে আপনি আগে হাজিরা দিবেন, হাজিরা দিতে যাওয়ার সময় অথবা যাইতে যেতে আপনি হাতে কলমে একটা অ্যাপ্লিকেশন দিয়ে রাখবেন যে আজকে হিয়ারিং এর জন্য আসছি, পর্যাপ্ত প্রিপারেশন নিতে পারি নাই, আমরা 7 দিন বা 14 দিন বা একটা রিজনেবল টাইম দেওয়া হবে। তাহলে সময় অ্যালাউ করবেন, মানে অথরিটি কখনো জোর জবরদস্তি করে কোনো কিছু করে না। ঠিক আছে। আর যে কোনো নোটিশ আসলে নোটিশ দেখবেন একটা টাইম দেওয়া থাকে,
তাহলে আমি যেটা বলতেছিলাম যে মানে যারা পরীক্ষা দিবেন না শুধু আয়কর আইন জানতে চান, ঠিক আছে, তাহলে ওনাদের টার্গেট করে আমরা চেষ্টা করবো আগে, মানে আমি কোন দিকে আগাবো, মানে আইটিপি তে টার্গেট করে আগাবো নাকি যারা শুধু প্র্যাকটিক্যাল ফিল্ডে সাময়িক কিছু জানার জন্য আসছেন তাদের টাকা আবার করবো আগে? স্যার আইটিপি স্যার টার্গেট আমরা করে তো আগানো পরীক্ষা দিতে চাই স্যার। স্যার আমরা আইটিপি স্যার ফোকাস আমরা করে এক্সাম করা দেবো স্যার। ভালো হবে স্যার। হ্যাঁ, তাহলে 21 তারিখ আইটিপি পর্যন্ত তো সময় আছে। তাহলে বাকি যারা শুধু জানতে আসছেন তারা মানে একটু ধৈর্য ধরে থাকেন, মানে যতটুকু আলোচনা হবে আপনারা মানে মিস করবেন না বা আপনাদের মানে কাজে আসবে না, বিষয়টা এরকম না, ঠিক আছে? স্যার আমরা তো ভর্তি হয়েছে আইটিপি এক্সাম প্রিপারেশন আচ্ছা, 2006 এর এক্সাম দেওয়ার জন্য স্যার। হ্যাঁ বুঝতে পারছি। আমি আলাপ করলাম যে যদি দুই একজন থাকেন এরকম যে পরীক্ষা দিবেন না শুধু জানার জন্য, ঠিক আছে, এই কারণে কোশ্চেনটা রেজ করবো। আচ্ছা, বিগত বছরের কোশ্চেন টোশ্চেন এগুলি ঘাটাঘাটি করার দরকার নাই। আর প্রথম ক্লাসে আমি বলছিলাম যে যারা অনেক পরিমাণ মেটেরিয়াল কালেক্ট করেন, দেখবেন যে এখন হিউজ বই খাতা বের হয়েছে, অনেকে হ্যান্ডনোট বিক্রি করবে, অনেকে এই পারলে কালকে হয়তো 300 পাতার বই পাবলিশ করবে। এইগুলি আসলে ঘাটার দরকার নেই, আমরা এখানে যা আলোচনা করব ওটাই গুড এনাফ। আর আপনাদের আলোচনার পাশাপাশি আমরা একটা সাজেশন এখানে রেডি করা আছে যে কি কি জিনিস পড়তে হবে, যদি একটু ইলাবোরেটলি আছে এই জিনিসটা আপনারা একটু ঘাটবেন। অবসর সময় আপনারা এইগুলি নিজেরা নিজেরা ডিসকাস করে আইন থেকে বের করার চেষ্টা করবেন, ঠিক আছে? এখন আসলে আমরা যদি বিগত সময়ের কোশ্চেন গুলির আলোকে কর আইন না নিয়ে আমরা শুধু ট্যাক্স সরি হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে একটু আলোচনা করবো, কারণ ট্যাক্স বিগত কোশ্চেন আলোচনা করতে গেলে আগে আপনার মূল আইনের কিছু বিষয় জানতে হবে। তো হিসাব বিজ্ঞান থেকে যারা পড়াশোনা করছেন তাদের জন্য মেসেজটা হলো যে পরীক্ষা ইউজুয়ালি রেওয়া মিল একটা দেওয়া থাকে, রেওয়া মিল বা ট্রায়াল ব্যালেন্স, এই ট্রায়াল ব্যালেন্স থেকে চূড়ান্ত হিসাব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করতে বলে। আবার অনেক সময় রেওয়া মিলের আইটেম গুলি দেওয়া থাকে, বলে যে তারা ডেবিট ক্রেডিট হিসাবে রেওয়া মিল তৈরি করে। তাহলে আপনি যদি অ্যাকাউন্টিং বুঝতে চান, যদি আপনি নন কমার্সের হন, তাহলে আপনাকে প্রথমে বুঝতে হবে ডেবিট আর ক্রেডিট কি, মানে বিভিন্ন ধরনের যে ট্রানজেকশন হয় ট্রানজেকশন গুলির কোনটা ডেবিট পাশে যায় কোনটা ক্রেডিট পাশে যায়, তারপরে এই ট্রানজেকশনের মধ্যে কোনটা রেভিনিউ নেচার কোনটা ক্যাপিটাল নেচার, মানে একটা হলো রাজস্ব আর একটা হলো মূলধন। আর এই যে ডেবিট ক্রেডিট, এই ডেবিট ক্রেডিটটা আবার বেশ কিছু ইস্যু আছে, একটা হলো খরচ, একটা হলো ইনকাম, আর একটা হলো অ্যাসেট, আর একটা হলো লাইবিলিটিস। তাহলে আপনার ডেবিট ক্রেডিট বুঝতে হবে, অ্যাসেট বুঝতে হবে, লাইবিলিটিস বুঝতে হবে। তাহলে এই জায়গায় একটা গোল্ডেন ফর্মুলা আছে, ওই ফর্মুলাটা আমরা আগে দেখি, ঠিক আছে? গোল্ডেন ফর্মুলা, তো এখানে অনেক কিছু আছে, পুরো জায়গায় আমরা যাবো না কারণ এগুলো আসে না পরীক্ষা, এগুলি স্যার অ্যাকাউন্টিং এ কি আমরা আইএস বিএস এগুলো পড়তে হবে স্যার? আইএফআরএস? এগুলো তো বললাম যে আইটিপির জন্য এগুলো দরকার নাই। দেখেন আমি প্রথমে বললাম যে আপনার আমরা যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চিন্তা করি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পার্টগুলি একজন বলতে পারেন চাইলে। একটা কমপ্লিট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রথমেই থাকে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, যেটা আমরা বলি ব্যালেন্স শিট। তাহলে ব্যালেন্স শিটে থাকে হলো অ্যাসেট আর লাইবিলিটি, তারপরে থাকে ইনকাম স্টেটমেন্ট, এখানে থাকে ইনকাম, ইনকাম থেকে এক্সপেন্সেস, ঠিক আছে? এই হলো মূল অ্যাকাউন্ট। তাহলে আমরা যে বলছি ডেবিট ক্রেডিট, তাহলে ডেবিট ক্রেডিট বোঝার জন্য আমরা এটা বুঝবো যে একটুক একটুক বুঝলে না, যদি সম্পদ বাড়ে, মানে আপনার 1 টাকা ক্যাশ ছিল আপনার হাতে, পরের দিন আরো 1 টাকা আসছে, তাহলে আপনার টোটাল ক্যাশ হলো 2 টাকা। তাহলে সম্পদ বাড়ছে, সম্পদ বাড়লে সম্পদের সাথে যোগ হয়েছে, সম্পদ যখন কমবে সম্পদ থেকে বিয়োগ হবে। তাহলে আপনার 10 টাকা ছিল, 10 টাকাতে 5 টাকা খরচ করছেন,
তাহলে আমরা যদি অ্যাকাউন্টিং না বুঝি, আমি বলবো যে আমার হাতে 10 টাকা ছিল, 5 টাকা বাজার করছি, তাহলে আমার হাতে এখন আছে 5 টাকা। তাহলে এই যে 5 টাকা যে কমলো, খরচ করলাম, এটা হলো বিয়োগ করা, বিয়োগ। এই বিয়োগটাকে অ্যাকাউন্টিং এ বলে ক্রেডিট। মানে সম্পদ কমছে এই কারণে ক্রেডিট, সম্পদ বাড়লে ডেবিট। তাহলে লাইবিলিটিস বা দায় হ্রাস পাইলে ডেবিট, আর বৃদ্ধি পাইলে ক্রেডিট। জাস্ট এই অংশটুকু পড়বেন শুধু, ঠিক আছে? এটা পড়ার পরে আর একটা অংশ আমাদের দেখতে হবে, সেটা হলো এই যে রেভিনিউ এক্সপেন্সেস আর ক্যাপিটাল এক্সপেন্সেস। এই ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষায় উদাহরণ আসে যে রাজস্ব জাতীয় খরচ আর ক্যাপিটাল এক্সপেন্সেস এর ব্যাখ্যা দেন বা উদাহরণ দেন। তাহলে আমরা রেভিনিউ মানে কি? রেভিনিউ মানে হলো যে ইনকাম জেনারেট করার জন্য কোনো খরচ যদি বা ট্রানজেকশন যদি হয়, যেমন আপনি মাল বিক্রি করছেন, তাহলে এটা হলো রেভিনিউ। আপনি মাল বিক্রি করার জন্য মাল ক্রয় করছেন, রেভিনিউ। ব্যবসা পরিচালনার জন্য বেতন দিচ্ছেন, অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন, ঠিক আছে? এগুলো হলো রেভিনিউ এক্সপেন্সেস। এখন দেখা গেলো যে এই যে ব্যবসা পরিচালনা করতে গেলে আপনার মেশিনারি কিনা লাগছে প্রোডাকশনের জন্য, তাহলে যেই খরচটা আপনি দীর্ঘমেয়াদের জন্য করছেন, মানে খরচ করছেন 1 বছরের মধ্যেই শেষ হয়ে যাবে না, এটার উপযোগিতা বা বেনিফিট পাবেন আরো অধিক সময়, মানে 1 বছরের বেশি সময়। ওটাকে বলা হয় সম্পদ। আবার সম্পদ তৈরি করছেন, তৈরি করতে গেলে আপনার হাতে টাকা ছিল না, আপনার কাছে নিতে আনছেন, টাকা ধার করছেন, ব্যাংক লোন করছেন, কারো কাছে টাকা ধার করছেন, অথবা কারো কাছে সেবা নিছেন, সেবাটা পরিশোধ করেন নাই, সেবার মূল্য দেন নাই, এটিকে বলা হয় লাইবিলিটিস। তাহলে এখানে এই যে ডেবিট আর ক্রেডিটের উদাহরণ দেওয়া আছে। আমরা সব পড়বো না, যারা নন কমার্স তারা এই যে অ্যাকাউন্টিং এর যে অংশগুলো দেখাচ্ছি এইগুলো আলাদা দিয়ে দিব, আপনারা খালি এটাই পড়বেন। আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে রেওয়া মিল, রেওয়া মিলের অংশটা আপনারা পুরাটাই পড়বেন। তাহলে রেওয়া মিলের অংশটা মানে হলো যে, আচ্ছা এখানে আগে আসি, আপনারা ডেবিট ক্রেডিট উদাহরণ বুঝলেন, লাভ ক্ষতি আর ডেবিট ক্রেডিট গোল্ডেন লোন শিখলেন, এখন হচ্ছে উদাহরণ। তাহলে ডেবিট পাশে কি আসবে দেখেন, চার্টে বলা আছে সকল সম্পত্তি। তারপরে কারো কাছে আপনি মালামাল বা সেবা বিক্রি করছেন, সে টাকা পরিশোধ করে না, এটা বলা হয় ডেটর্স। সকল খরচ, তারপরে ব্যবসার ক্ষতি পারচেস, এইগুলো আসবে ডেবিট পাশে। আর ক্রেডিট পাশে আসবে সকল লাইবিলিটিস। লাইবিলিটি মানে ব্যাংক থেকে লোন করছেন, তারপরে বিলস পেয়েবল, মানে কেউ আপনার সেবা দিছে, বিল জেনারেট করছে, আপনি তারা এখন পরিশোধ করেন নাই। তারপরে রিজার্ভ, রিজার্ভ মানে হলো যে সে মনে করেন আপনি মাল বিক্রি করছেন, আপনি জানেন 100 টাকার মাল বিক্রি করলে 1 টাকা নাম আসতে পারে, তাহলে ওটা বলা হয় প্রভিশন। আর রিজার্ভটা হলো আপনার প্রফিটের একটা অংশ আপনি আলাদা রেখে দিলেন। তাহলে যারা নন কমার্স তাদের এত ব্যাখ্যা দরকার নাই, আপনি গেলে মুখস্থ করবেন, চারটা মুখস্থ করেন, পরীক্ষায় ব্যাখ্যা চায় না। তারপরে আইটিআই পরীক্ষার যে ভাইবা, ভাইভাতে শুধু আয়কর বিষয়ক আলোচনা হয়, অ্যাকাউন্টিং আপনি কি বুঝেন না বুঝেন এইগুলো আলোচনা হয় না। হয়তো আপনি জিজ্ঞাসা করতে পারেন আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কি, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ওই জায়গায় বড় জোর বলতে পারো যে অ্যাকাউন্টিংটা একটু ভালো বুঝে নিন, কারণ অ্যাকাউন্টস না বুঝলে আপনি আইন যত ভালোই বুঝেন ইম্প্যাক্টটা বুঝবেন না, যে আসলে আয়কর অথরিটি যখন আপনার অ্যাসেসমেন্ট করে তারা কিন্তু অ্যাকাউন্টসটা আগে দেখে, ঠিক আছে? তাহলে অ্যাকাউন্টস এর কোন জায়গায় কি আছে, অনেক সময় দেখবেন যে এই যে অ্যাসেসিং অফিসার, ওনারা অনেকে হয়তো ভূগোলে পড়াশোনা করছেন, ইতিহাসে পড়াশোনা করছেন, অথবা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওনারা বিসিএস করে চলে আসছেন এই জায়গায়। ওনাদের কিন্তু অ্যাকাউন্টস বোঝানো অনেক মুশকিল। ওনারা প্রায় সময় দেখবেন আপনি হাজারে দিতে গেলে পাশে একজন রাখেন, হয়তো ওনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিত কেউ আছে, ওনারা পাশে রাখেন, অথবা আপনার সাথে আলোচনা করে মানে বুঝতে দেয় না, পরে এই আলোচনা আবার আরেক জায়গায় করেন, পরে পড়ার সাথে বলবেন। তাহলে এই যে রেওয়া মিল, রেওয়া মিলের কিন্তু এত আলোচনা আসে না। রেওয়া মিলের মধ্যে যেটা বেসিক্যালি আসে, এই যে রেওয়া মিল এখানে দেখতেছেন ডেবিট কস্ট, ক্রেডিট কস্ট। রেওয়া মিল মানে হলো ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সের আপনি যে সারা বছর ধরে লেনদেন করছেন, এই লেনদেন গুলি সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা, ওটার একটা টেস্ট। ট্রায়াল মানে কি? ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল মানে হলো যে আপনি আগে টেস্ট করবেন, ট্রায়াল দিবেন,
ট্রায়াল দিয়ে যদি দেখা যায় যে দুই পাশে যে ডেবিট পাস আর ক্রেডিট পাসের যোগমিষ্টি সমান, মানে যোগফল সমান, তাহলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টস মোটামুটি ঠিক আছে। তাহলে আমরা আগে বুঝছি যে ডেবিট পাশে কি বসে, যেমন ডেবিট পাশে বসে হলো সকল সম্পদ, সম্পত্তি, খরচ, খরচের প্রভিশন, সকল দায়, মূলধন, সঞ্চিত তহবিল, আয়, এগুলো ক্রেডিট পাস। তাহলে যারা নন কমার্স তারা এই ফরম্যাটটা যতটুকু পারেন মনে রাখবেন। তো পরীক্ষায় কি করে দেখেন, ফরম্যাট অনেক বড়, ঠিক আছে। এই যে পরীক্ষা এরকম একটা দামের আমিল দিতে পারে, ঠিক আছে। এটার তো দুই পাশ মিলছে, পরীক্ষায় দুই পাশ মিলানো থাকবে না। অথবা কি করবে, শুধু এই বিবরণ আর টাকার পরিমাণ লাগবে, লিখে বলবে এটার মাধ্যমে একটা ট্রায়াল ব্যালেন্স করবে। তাহলে ট্রায়াল ব্যালেন্স করলে এই ফরম্যাটে আপনি ডেবিটে কি করবে, ক্রেডিটে কি করবে, বসায় আপনি যোগফল টানবেন। তাই না, যদি দেখেন দুই পাশ মিলছে তাহলে আপনার নির্ভুল, আর যদি না মিলে তাহলে বুঝবেন ভুল আছে। আবার অনেক সময় এই যে ট্রায়াল ব্যালেন্স, এরকম একটা সঠিক ট্রায়াল ব্যালেন্স দিবে, দিয়া বলবো যেটারে চূড়ান্ত হিসাবে প্রণয়ন করা। তাহলে চূড়ান্ত হিসাব বলতে আমরা যা বুঝি, চূড়ান্ত হিসাব এখানে একটু বড় আকারে লেখা আছে, এটা তো বাদ দেন আপনারা, সংক্ষিপ্ত জায়গায় দেন। এই যে যেমন চূড়ান্ত একটা রেওয়ামিল দেওয়া আছে, ঠিক আছে, এই রেওয়ামিল থেকে চূড়ান্ত হিসাব করতে বলবে। তো করতে পারলে প্রথমে আপনার আয় বিবরণী, আয় বিবরণীতে আপনি সিকোয়েন্সটা খেয়াল রাখবেন। প্রথমে হলো বিক্রয়, বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দেবেন। তারপর যে পণ্য বা সেবাটা বিক্রি করলেন, বেসিক্যালি পণ্য, এই পণ্য উৎপাদন করতে গেলে কি খরচ হয়েছে। তাহলে পণ্য উৎপাদন করতে গেলে আগে র মেটেরিয়াল লাগে। তাহলে বছরের শুরুতে র মেটেরিয়াল কত ছিল, কত টাকার কিনছেন, যে র মেটেরিয়াল ফেরত দিয়ে দিচ্ছেন সেটা বিয়োগ করলেন। র মেটেরিয়াল কিনতে গিয়া কি পরিমাণ পরিবহন খরচ লাগছে, আর বছরের শেষে কতটুকু আছে একটু বিয়োগ করলে বোঝা যাবে যে আপনার বাকি যে র মেটেরিয়াল ছিল সেটা আপনি উৎপাদনের বিয়োগ মানে অ্যাপ্লাই করছেন। এরপরে হলো আপনার অপারেটিং এক্সপেন্সেস। তাহলে অপারেটিং এক্সপেন্সেস সব বসাবেন। তাহলে বিক্রয় থেকে সকল খরচ আপনি বাদ দিবেন, সকল খরচ বাদ দিবেন, বাদ দিলে যেটা আসলে হলো নিট মুনাফা। এই নিট মুনাফার পরে আপনি বলবেন কি, যে বছরের শুরুতে তার মুনাফা কত ছিল, এই মুনাফার সহ মিলে কত আসছে। এটা হলো মালিকানা সত্ত্বের পরিবর্তন বা স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। এরপরে বলা আছে অ্যাসেট এন্ড লাইবিলিটি। তাহলে প্রথম স্থায়ী সম্পদ, এরপর হলো চলতি সম্পদ। স্থায়ী সম্পদ মানে হলো যে সম্পদ 1 বছরের অধিক সময় আপনি ব্যবহার করতে পারবেন। আর চলতি সম্পদ হলো যেগুলো কারেন্ট ইউজ আছে, প্রতিনিয়ত চেঞ্জ হবে, যেগুলো দিয়ে আপনি অপারেটিং এক্সপেন্সেস মিনিমাইজ করবেন, ঠিক আছে। তাহলে এক পাশে সম্পদ, তাহলে সম্পদের যে যোগফল, ওইগুলি টোটাল যে লাইবিলিটিস আছে, মানে স্বল্প মেয়াদের লাইবিলিটিস, দীর্ঘমেয়াদের লাইবিলিটিস, আর একটা হলো মালিকের অংশ। তাহলে এই সম্পদের যোগফল আর এই যোগফল যখন মিলবে তখন বুঝবেন যে আপনার হিসাব ঠিক আছে। তাহলে যারা নন কমার্স তারা একটুকি দেখবেন, আর যারা কমার্সের তারা আগে যা শিখছেন আর একটু বৃহৎ পরিসরে দেখবেন, আর একটু বেশি দেখবেন। আর নন কমার্স যারা আছেন তারা যদি মনে করেন যে না আমি এখন কিছু শিখতে চাই, তাহলে আপনি ইন্টারমিডিয়েট লেভেলের বাংলা অ্যাকাউন্টিং বইটা কিনবেন। কিনে এটার ওই যে প্রত্যেক চ্যাপ্টারের আগে দেখবেন যে শর্টকাট কিছু আলোচনা থাকে, অথবা চ্যাপ্টারের শেষে গ্লোসারি দেওয়া থাকে। আপনি পুরো বই পড়ার দরকার নেই, প্রতিটা চ্যাপ্টারের গ্লোসারি, কি পয়েন্ট, সামারি, এইগুলি এক নজর দেখবেন। দেখলে মোটামুটি ক্লিয়ার হবে, কারণ পরীক্ষা আসতে আরো হয়তো 3-4 মাস লাগতে পারে, ঠিক আছে। এর মধ্যে আপনি যতটা কভার করতে পারেন। আর বাংলা ইংরেজির ক্ষেত্রে যেটা বলতেছিলাম, বাংলা ইংরেজি আসলে নির্ধারিত কিছু নাই। ইউজুয়ালি বাংলা একটা 4-5 লাইনের একটা ইয়ে দেওয়া থাকে, কি বলে ধরেন অনুচ্ছেদ দেওয়া থাকে, অনুচ্ছেদটা ট্রান্সলেট করতে হলো। অনেক সময় ইংরেজিতে কিছু ওয়ার্ড দেওয়া থাকে, বলে এটার বাংলায় রূপান্তর করেন। আর গত বছর আসছে হলো এক কথায় প্রকাশ। তাহলে আপনি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই পড়েন, ইংলিশ গ্রামার পড়েন, ঠিক আছে, বিশেষ করে ট্রান্সলেশন। আর যারা এটা পড়তে না চান, আমরা ক্লাসে যেটুকু দেখাবো একটু ভালো করে বুঝতে হয় না। তাহলে আমি যে শুরুতেই বলছিলাম যে বিভিন্ন যে আয়কর আইনের ব্যাখ্যা
আয়কর আইনের সংজ্ঞা। তাহলে যেই সংজ্ঞাগুলি একটু বৃহৎ টাইপের ওইগুলি ভালো করে পড়বেন, ঠিক আছে? ইউজুয়ালি ওইগুলির উপরে টিকা লিখতে দেয়, টিকা। তাহলে একটা হলো সংজ্ঞা, সংজ্ঞা মানে হলো যে স্বল্প পরিমাণ কথাবার্তা লিখবেন, এক কথায় লিখবেন। আর টিকা যখন আসে তখন এটা একটু বৃহৎ আকারে লিখতে হয়, ঠিক আছে? তাহলে যে সংজ্ঞাগুলি একটু ইলাবোরেটিভ আছে, বড় আছে, বা যে ধারাগুলি একটু বড়, যে চ্যাপ্টারটা একটু কমপ্লেক্স, তাহলে এইগুলির মধ্যে এডিআর নিয়ে সবসময় রচনামূলক কোশ্চেন থাকে। তারপরে অডিট, অডিট নিয়ে রচনামূলক কোশ্চেন থাকে। এইগুলো আমরা একটু বেশি বেশি পড়বো। এর পাশাপাশি যেমন করেন আয়কর আইন কেন পরিবর্তন হয়েছে, আয়কর আইনের সুবিধা কি, আয়কর আইনে আপনি যদি আয়কর আইন অনুযায়ী করদাতা, সরি ইয়ে হন, যে করদাতা হন, তাহলে আপনি কি কি বেনিফিট পাবেন, আপনার জন্য সরকার কি কি সুবিধা দিতে পারে, আয়কর আইনে আপনার জন্য কি কি অসুবিধা আছে, আপনি মামলায় জড়ায় গেলে আপনি কিভাবে এটা সমাধান আনবেন, আপনার আয়কর আইনজীবী হইলে কর আইন অনুযায়ী আপনি কি কি সেবা দিতে পারবেন, তারপর আয়কর আইনের ভূমিকা কি, এনবিআর এর কার্যক্রম বা তার অর্থনৈতিক ভূমিকা কি, এই কথাগুলি দেখলাম বারবার ঘুরে ফিরে আসে। এর মধ্যে এডিআর প্রতি 2-1 বছর পর পরেই একবার করে কোশ্চেন আসে। তাহলে এই বিষয়গুলো আমরা পড়লে কিন্তু মোটামুটি আগায় যাওয়া যাবে। আজকে বেসিক্যালি অনেক কথাবার্তা বলে ফেলাইছি, অনেকটু কভার করছে। এইটা বুঝতে গেলে আপনাদের আরো অনেক সময় নিয়ে দেখতে হবে। এখন আজকে কি আমরা আরো আলোচনা করব নাকি আজকে এখানেই থামবো? স্যার আইকন নিয়ে একটু আলোচনা করা দরকার। স্যার আজকে আইকন এখানেই নিয়ে থাক আলোচনা স্যার। শেষ করেন একটু স্যার। আগে দেখেন, ঠিক আছে? বেশি একটু আগে বললে দেখেন। মাথা থাকবে না। হ্যাঁ, হ্যাঁ। কারণ একবারে আমি যেটুকু বলছি এগুলো হয়তো দেখা গেলো যে আপনারা 2 সপ্তাহ ঘাটলে মোটামুটি একটা পর্যায়ে যেতে পারবেন। মানে আমাদের প্রাইমারি টার্গেট হলো আইটিপি পরীক্ষা যেন পাস করি, কারণ বেশি পড়তে গিয়ে যদি আবার না থাকে মাথায়, দেখবেন যে শিখলেন, লিখতে পারলেন না, ঠিক আছে? জি স্যার। তাহলে এগুলি সাম আপ করে আমি আপনাদের পাঠিয়ে দিচ্ছি, আপনারা বাসায় পড়াশোনা করুন। স্যার জি একটা স্যার। কথা ছিল, ওই বলছি যে স্যার ধারা বিধি এবং বিধিমালা আইন হ্যাঁ, এই ব্যাপারগুলো যদি একটু ক্লিয়ার করে দিতেন। মানে এটা তো আমরা লর ব্যাকগ্রাউন্ড না বা ল খুব একটা পড়িও নাই, এটা একটু সমস্যা হয় হ্যাঁ, আর কি। ক্লিয়ার করবো, এগুলি ক্লিয়ার করবো। মানে পরের ক্লাসের আগে যদি আজকে সংক্ষেপে বলি, যদি আপনি বলেন ল, ল মানে হলো যে সবকিছু কভার করলো, ঠিক আছে? তাহলে ল বলতে আমরা আইন, বিধি, বিধিমালা, প্রমালগেশনস, তারপরে সার্কুলার, তারপরে সরকারের কোনো অফিস অর্ডার, নির্দেশিকা, সবগুলো কভার করে। কারণ যদি আইন বলেন, আইন মানে হলো যা সংসদে পাশ হয়েছে, ঠিক আছে? সংসদে যা পাশ না হয়েছে এটা আইন না। যেমন গত বছর সংসদ ছিল না, সংসদে বসে হর্তাকর্তারা যা আলোচনা করছেন এটা আসছে অর্ডিন্যান্স, অধ্যাদেশ আকার, এটা বলা আছে অধ্যাদেশ, অগণতান্ত্রিক সিদ্ধান্ত, ঠিক আছে? যেমন আমরা যদি বলি যে সংবিধান, সংবিধান কিন্তু এই পার্লামেন্টে পাশ হয়েছে, ঠিক আছে? এরপরে যদি আপনি বলেন রেগুলেশনস, রেগুলেশনস হলো যে আইন পরিপালন করতে গেলে আইনে দেখবেন সবকিছু ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া থাকে না, তখন এগুলো হলো রুলসে থাকে, ঠিক আছে? আবার আইন এবং রুলস, একটা হলো আইন, বিধি, আর একটা হলো বিধিমালা। এই দুইটার মাঝখানে আবার দেখবেন ওই যে বিভিন্ন ধরনের অর্ডার, এছাড়াও এগুলো আসে আইনের অংশ, কিন্তু এগুলো পর্যায়ক্রমে আসে। এগুলোর একটা ডিউরেশন উল্লেখ থাকে, যেটা কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেবল থাকবে। তাহলে এই এই বিষয়টা আমি একটা এক পাতার শর্ট নোট আকারে আপনাদের দিব, ঠিক আছে? ওটা দেখলে মোটামুটি আপনাদের ধারণা হবে। ওটা জি স্যার, পরীক্ষার জন্য ওইটা না, ভালো হবে পরীক্ষায় এই স্যার। জিনিস ইউজুয়ালি আসে না, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, হ্যাঁ? স্যার ওই যে জি অ্যাকাউন্টিং এ স্যার। স্যার ট্যাক্সেবল ইনকাম, ট্যাক্সেবল এক্সপেন্স এরকম করে কিছু তার ধারণা দিবেন স্যার আমাদের নেক্সট ক্লাসে। ওটা হিসাব বিজ্ঞানের বিষয়, ওটা আয়কর আইন যখন আমরা পড়বো, আয়ের যে 7টা খাত, জি স্যার। এই 7টা জি জি খাতের জি প্রত্যেক স্যার। জায়গায় বলা আছে যে মানে আয় কিভাবে আসবে, মানে কি কি বিষয়ে আপনি ব্যয় দেখাইতে পারবেন, কি খরচ হিসেবে দেখাতে পারবেন। তাহলে আয় থেকে অনুমোদনযোগ্য ব্যয় খরচ বাদ দেওয়ার পর বাকি যা থাকবে সেটাই হলো করযোগ্য আয়। এগুলো আলোচনা থাকবে, সমস্যা হবে না। ঠিক আছে স্যার।
জি, আসসালামু আলাইকুম।